সময়টা 1857 সালের 13 কিংবা 14 জুন। কলকাতায় সে এক নির্বিষিকার রাজত্ব। সিপাহীরা ব্যারাকপুর বহরমপুরে বিদ্রোহী হয়ে উঠেছে, কলকাতায় আসছে ভেবে লর্ড ক্যানিংয়ের বাড়ির সামনে ইংরেজি ফিরিঙ্গি খ্রিস্টানদের ভিড় জমেছিল। গঙ্গার বুকে জাহাজ সাজানো ছিল। সিপাহীরা এলে তারা জাহাজে গিয়ে উঠবে। বাঙালি হিন্দু মুসলমানের ওপর বিশ্বাস তো বিশ্বাস, এতটুকু আস্থা ছিল না। তাদের উপর আক্রোশে তারা ফেটে পড়তে চাচ্ছিল। বীরেশ্বর রায় তাই দেখেই কলকাতা ছেড়ে এসেছিলেন কীর্তিহাটে। সাহসী বাঘ, শিকারী প্রজাশাসক বীরেশ্বর রায় আমার পূর্বপুরুষ। তিনি ভীত হয়েছিলেন নাইবা বললাম, শঙ্কিত হয়েছিলেন, এই কথাটার উল্লেখ রয়েছে কালীপ্রসন্ন সিংহের চিঠিতে। বীরেশ্বর রায় জানিয়েছিলেন তাকে তার সংকল্পের কথা। উত্তরে সিংহ লিখেছিলেন, ডিয়ার বেরাদার, বেরাদারই লিখছি আপনাকে। বেরাদারি সহজ নয়। বেরাদারিতে একসঙ্গে শুধু আহার বিহার নয়, পরস্পরের বিপদে আপদে বুক দিতে হয়, মরলে কাঁধ দিতে হয়, সুখের ভাগ দিতে হয়, দুঃখের ভাগ নিতে হয়। আপনি এই দুর্যোগ আমাদের আশ্বিনে ঝড়ের মতো। সাহেব বাহাদুরেরা যাকে সাইক্লোন বলে, এই সিপাহী মিউটিনের সাইক্লোনে কীর্তিহাটের ছাতার মধ্যে মাথা গুঁজবার ভাগ দিতে চেয়েছেন। এরপর বেরাদার না বলে উপায় কি? আপনি এই ডামাডোলের বাজারে দেশে যাবার মতলব করেছেন, উত্তম করেছেন। তবে শুনেছি মেদিনীপুরে গোলমাল তাল আকারে না হলেও পাতিলেবু আন্দাজের আছে, তা সহ্য হবে। খবর পেয়েছি মেদিনীপুরের হেডমাস্টার রাজনারায়ণ বসু কাপড় চাদর ভিতরে পরে তার উপর কোট প্যান্টালুন চড়ান। সিপাহীরা এলেই প্যান্টালুন কোট খুলে ফেলে দেশি চেহারায় সিপাহীদের জয় হাঁকবেন। আপনার বাড়ি অনেক ভিতর অঞ্চলে, আপনি অনেক সময় পাবেন। হয় মুসলমানি আমির সেজে বসবেন, নয় আপনার ঠাকুরদাদার কালিমার সামনে পৈতে বের করে মা কালী বলে স্তব করবেন। বেরাদারের উপদেশ মনে রাখবেন। আমার বা আমাদের কলকাতার বাবুদের যাবার উপায় কি? এইখানেই যে আমাদের সব, মাগ ছেলে, ভিটে মাটি, টাকা পয়সা, গিনি, দু চারখানা হিরে মুক্ত ভরা ভারী ভারী সিন্দুক, ঘর সংসার, মাই গড়গড়া, রূপবাঁধা হুঁকো পর্যন্ত। কলকাতার যানবাজারে আপনার বাড়িতে ইট কাঠ আছে, কীর্তিহাটে তার থেকে বড় বাড়ি। টাকা পয়সা, কোম্পানির কাগজ, হিরে জহরত পুঁটলি বেঁধে নিয়ে কালী কালী বলে চলে যান সেখানে। বাঙালি বিদ্রোহকালে ভেতো বাঙালির ইংরেজ এবং ফিরিঙ্গিদের বিরুদ্ধে তীব্র শ্লেষ এবং ব্যঙ্গ বড় হয়ে উঠেছে। ওদিকে চুনোগুলি কসাইটোলার মেটে ইদারিস, পিরুষ, গামিস, ফিরিঙ্গিরা ডিশ খাওয়ার লোভে ভলেন্টিয়ার হয়েছে। সাহেবেরা শক্ত জায়গায় কিল মারতে ভয় খেয়ে নরম জায়গায় আছড়াচ্ছে। সিপাহীদের উপর রাগ বাঙালিদের উপর ঝাড়বার তালে আছে। লর্ড ক্যানিংকে বাঙালির অস্ত্রশস্ত্র, বটি কাটারি পর্যন্ত কেড়ে নিতে উস্কাচ্ছে। শুনেছেন বোধহয় গোপাল মল্লিকের বাড়ি সভা ডেকে বাঙালিরা বুঝিয়েছে যে যদিও 100 বছর হয়ে গেল তবু তারা সেই ম্যাড়া বাঙালিই আছেন। ওদিকে ইংরেজরা মাঘ ছেলে স্বজাতির শোকে মরিয়া তেরিয়া হয়। সুতরাং কলকাতায় থেকে কি করবেন? বাইজির গান জমবে না, চোখে ব্র্যান্ডি হুইস্কির নেশা লালচে আভাও ফুটবে না। সুতরাং চলে যান। কালীপ্রসন্ন সিংহের সিপাহী বিদ্রোহ সম্পর্কিত রচনার অংশবিশেষ এটা। হ্যাঁ, শুনলাম ক্যাপ্টেন সুরো মল্লিক বললে সফি বাইজি নাকি আপনাকে ছেড়ে একটা পাগলা সাধুকে ভোজেছে। আপনি নাকি তাকে গলা টিপে ধরে প্রায় বোবা করে দিয়েছিলেন। সে নাকি এখন খোনা সুরে করে কী সব বলে, কেউই বুঝতে পারে না। সুরো মল্লিক বললে এইবার বাবা বীরেশ্বর রায় ফিরেশ্বর হয়ে যাবে। বলে বাবা সাধু নাকি ব্রহ্মদত্তি নামায়। কাজটা মন্দ করেন নাই। আমার মতে তো 700 সাবাস আপনার পাওনা। সেদিন একটা ন্যাংটো নাগা এসেছিল ভিক্ষে চাইতে। 1 মুঠো চাল সে নেবে না, 2টো চাল হাতে নিয়ে 2 আঙুলে টিপে ঝরঝর করে জল বের করলে।
চাকর বেটারা তাকে শিব সাক্ষাৎ ভেবে ষষ্ঠাঙ্গে দণ্ডবধ হলো। আপনি যেমন পাগলাটাকে উত্তম মধ্যম দিয়েছেন, তেমনি দিতে পারলে আমি খুশি হতাম। তবে তাকে দুটোর বেশি পয়সা আমি দিইনি। হিসেব করে দেখলেন 2 পয়সার ম্যাজিক সে দেখিয়েছে, তা মানতে হবে। আর শেষে হলো কি জানেন? কোথা থেকে ঘোড়ায় চেপে সাহেব পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। তার কাছ থেকে বের করলো রুটি। এই রুটি নাকি সেপাইদের নিশানা। কি সর্বনাশ মশায়! আপনি চলেই যান। গাঁয়ে দেশে ঘর বাড়ি থাকলে আমিও পালাতাম। ইতি ভবদেও বেরাদার কালীপ্রসন্ন সিংহ। সেদিন রাত্রে জানালার ধারে দাঁড়িয়ে পত্রখানাকে স্মরণ হয়েছিল। তার মধ্যে নতুন করে অঙ্কুর মেলে ছবির আইডিয়া আরেক রকম চেহারা নিচ্ছিল। আমি ছবি আঁকি। আমি সেকালে ছবির কথা ভাবছিলাম। বাংলাদেশের পটের মা কালী, রাধাকৃষ্ণ, নরকের ছবি বাতিল হয়ে তখন ইংরেজি ছবির ঢং এসেছে। কলকাতার এবং বড় বড় রাজরাজড়ার বাড়িতে কুইনের অয়েল পেন্টিংয়ের আমল ছিল। আমি ঢংয়ের কথা ভাবছিলাম। মনে পড়ছিল দিল্লির দরবার। সাহিত্যে তখন বিদ্যাসাগর মহাশয় কাল চলছে। বঙ্কিমের আনন্দমঠ আসতে তখনও অনেক দেরি। অবনীন্দ্রনাথ নন্দবাবু, যামিনী রায় অনেক পরে। আমি ভাবছিলাম দিল্লির দরবারের ঢঙে আগলে কি হয়। হঠাৎ আমার চিন্তায় ব্যাঘাত দিয়ে লোকটা জোরে বার কয়েক কাশলে, গলা ঝাড়া দিলে। আমি ফিরে তাকালাম। দেখলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। এবার মনে পড়ল ও কয়েকটা কথা বলতে চায়। জানালা থেকে সরে এসে আবার চেয়ারে বসে বললাম, বলো, কি বলবার আছে তোমার? সে বললে, ইউ সি রয়বাবু, আই এম এ পোর ম্যান, ভেরি পোর। হ্যাঁ, সেটা দেখেছি, কিন্তু কি চাও তুমি? সাহায্য? ওরে রঘু, একে 2 টাকা দে তো। লোকটা বললে, ও গড, আপনি আমাকে বেগার ভাবছে রায়বাবু? সো আমি নেই। বহুত 2 রুপিয়া 2 রুপিস আমি বকশিস দিয়েছি খুঁজি লোককে। খুঁজি? বিস্ময়ের সঙ্গে আমি প্রশ্ন করেছিলাম। ও স্যার, আই ওয়াজ প্রফেশনাল শিকারি, পিগ, বাবুরচিন জমিদার, ব্যারিস্টার, রাইস আদমি। Sometimes European সাহেব আর মাই ক্লায়েন্টস। ও লোককে শিকার মিলাই দিতাম। মাচানকে পর ও লোকের সাইডে থাকতাম। Sometimes রয়বাবু, I kill tiger for them. They used to pay me handsomely and created the trophy as their own. तो ट्राइबल पीपल बुनो आदमी जो लोग टाइगर, भालू, बाइसन के खबर लइए आसे, खोज देय, उ लोग we call them খুঁজি। Informer, I earned a lot and spent everything. Sometimes I paid 10 rupees to them. 2 rupees নিয়ে কি হবে আমার? No, I don't want money for you. I have not come to you for that. Then একটু তিক্ত বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করলাম আমি। সুলতা বাধা দিয়ে বললে, এসব কথায় তোমার জবানবন্দি বড় বেশি জটিল করে তুলেছে সুরেশ্বর। রাত্রি শেষ হয়েছে, ভোর হয়েছে, পাখি ডাকছে, আমার তো যাবার সময় হয়ে গেল। এই বলে সে একটু হাসলে। সুরেশ্বর বললে, শিবের মাথায় জটা আছে সুলতা। গঙ্গার ধারা, যে গঙ্গার ধারা, তাও হারিয়ে গিয়েছিল সেই জটার মধ্যে। জটা বাদ দিয়ে শিব অথবা গঙ্গা কারুর কথাই বলা যায় না। যা বলছি তা ওই সেকালের 100 জটার একটা জটা, যার মধ্যে দিয়ে রায়বংশের কাহিনী স্রোত চলে এসেছে এবং তোমার বংশের স্রোতেও তার সঙ্গে সংস্পর্শ আছে। সেই দিন রায়বংশের শরিকদের সঙ্গে যেসব কথা হয়েছিল তা শুধু উল্লেখ করেই ছেড়েছি। বলেছি সেই কথাগুলো যা আমার ছবি আঁকার কল্পনাকে নতুন করে জাগিয়ে তুলেছিল। এর কথা না বললেই নয়। শোনো, যতটা সকাল হতে হতে শোনা যায় ততটা শুনে যাও।
বাকিটা না হয় বাকি থাকবে। সুলতা হেসে বলল, বলো। সুরেশ্বর বললে, লোকটি বললে, রায়বাবু, আপনি হিলডা পিজ গোয়ান বুড়িকে জানেন? দ্যাট ওল্ড ওমেন হামারনিস সিস্টার্স ডটারকে নিয়ে আসছে কলকাতা সে। হ্যাঁ, নেম ইজ কুইনি মুখার্জি, এ বিউটিফুল নাইস গার্ল। হ্যাঁ, আমি তাকে দেখেছি। ইজ সি নট এ বিউটিফুল নাইস গার্ল? হ্যাঁ, কিন্তু হিলডা বলছিল সে তার আত্মীয়, বাবা মা মরার পর সে তাকে এখানে এনেছে। ইয়েস রায়বাবু, থ্যাংক হার ফর দ্যাট। ইয়েস রায়বাবু, আই থিঙ্ক হার ফর দ্যাট দেয়ার ওয়াজ নান টু লুক আফটার হার অ্যাট দ্যাট টাইম। আই ওয়াজ দেন ইন জেল। জেল? সবিষয়ে প্রশ্ন করলাম আমি। ইয়েস, ইন জেল। I was convicted to jail for 7 years for causing the death of Bhil Gunda by striking him with the butt of my gun. He attacked me first. বিবরণটা সে বলে গেল। সিপির জঙ্গলে তখন একরকম তার বাস ছিল। বিচিত্র জীবন। 16-17 বছর বয়স থেকেই তার শিকারের নেশা। 12 বছর বয়সে কলকাতায় এক ইউরোপিয়ান টেনিস ক্লাবে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হয়ে ঢুকেছিল। বল কুড়িয়ে কাজ শুরু। কিন্তু কয়েক বছরের মধ্যেই তার 15-16 বয়সে সেই সব শিখেছিল। লনের কাজ থেকে টেনিস খেলা পর্যন্ত। লেখাপড়া সে করেনি, ভালো লাগতো না। এই সময় উড়িষ্যার এক কারদ রাজ্যের রাজা এসেছিলেন কলকাতা, টেনিস কোচ, গ্রাউন্ড সুপারভাইজার প্রভৃতির সন্ধানে। তার রাজধানীতে টেনিস খেলার ব্যবস্থা করবেন, প্রথম শ্রেণীর ব্যবস্থা। রাজা তাকেও পছন্দ করেছিলেন। সেও গিয়েছিল কোচ এবং সুপারভাইজারের সঙ্গেই। সেইখানে গিয়ে টেনিস থেকে সে গিয়ে পড়েছিল মহারাজার শিকারের ব্যবস্থার মধ্যে। এটা তারও ভালো লেগেছিল বেশি। রাজা ছিলেন পাকা শিকারী। রাজা তার উপর ছিলেন সদয়, ছেলে মানুষ বলেও বটে এবং তার উৎসাহ এবং আনুগত্যের জন্যও বটে। তিনি টেনিসের চেয়ে তার প্রিয়তর ব্যসন শিকার বিভাগে তাকে নিয়েছিলেন। সেও সেখানে তার কাজ দেখিয়েছিল। বন্দুক সাফ করা থেকে বন্দুক চেনা, বন্দুক চালানো, সবেই সে পাকা হয়ে শেষে পাকা শিকারী হয়ে উঠেছিল। রাজা হঠাৎ মারা গেলেন এবং প্রিন্স শিশু 5 বছরের তখন। সুতরাং শিকার পার্টিতে ছাঁটাই হলো। বন্দুক তাকে উঠল। ওর চাকরি গেল। চাকরি গেল, কিন্তু শিকারের নেশা গেল না। সে নিজেই ব্যবসা করলে, প্রফেশনাল শিকারী হলো সে। সুরেশ্বর বললে, তার কথাগুলো মনে পড়ছে সুলতা। সে বলেছিল, এই নেশা মদের নেশার চেয়েও নাকি তীব্র। এমনকি একটু বিনীত হেসে বলেছিল, ইফ ইউ অ্যালাউ মি টু সে, তাহলে নারীর নেশার চেয়েও তীব্র। স্ট্রঙ্গার দেন ওমেন হান্টিং। আমি হেসে বলেছিলাম, প্রথমটা জানি, দ্বিতীয়টা জানি না। কিন্তু ওসব কথা এখন থাক, যা ঘটেছিল তাই বলো। সুলতা লক্ষ্য করলে সুরেশ্বর যেন হঠাৎ অন্যমনস্ক হয়ে গেছে। সে ছবিগুলোর দিকে তাকাচ্ছে। সময় চলে যাচ্ছে, ভোর হয়ে এসেছে। সুলতা শুনতে পাচ্ছে রাস্তার জল দেওয়ার শব্দ উঠছে, পাখি ডাকছে, কাক ডাকছে, শালিক পাখিদের কলকল শব্দে ডাক উঠেছে। চড়ুইগুলো কিচকিচ করছে। কটা চড়ুই ঘরটার মধ্যেই উড়ে বেড়াচ্ছে। এরা যে ঘরের কোন ফাঁক দিয়ে ঢুকে ঘরের মধ্যে বাসা বাঁধে তা কেউই বলতে পারে না। সুলতা ডাকলে, সুরেশ্বর। সুরেশ্বর তার দিকে তাকিয়ে বললে, ওই কথাটা বলে আমি সেদিন চমকে উঠেছিলাম সুলতা। রায়বংশের ইতিহাস মনে পড়েছিল। এ নাকি প্রকৃতির অভিশাপ। সে যাক, আমার সেই চমক লোকটির চোখে পড়েনি। সে বলেই যাচ্ছিল, প্রফেশনাল শিকারী হয়ে উড়িষ্যা এবং
সিপির বর্ডারের জঙ্গলে একটা জংলিদের গ্রাম থেকে কিছু দূরে একটা কাঠের বাংলো তৈরি করে সে শুরু করেছিল তার বিজনেস। হ্যাঁ, তা বিজনেসই বটে। সে শিকারের সিজনের শুরুতেই কলকাতার বড় বড় জমিদার ব্যারিস্টারদের কাছে যেত এবং বলতো যে তার সঙ্গে গেলে শিকার গ্যারেন্টেড, শিকার সে করিয়ে দেবেই। আমার ব্যবস্থা খুবই ভালো ছিল রায়বাবু, আর বড় বড় সাহেব লোকেদেরও খুব পছন্দ হয়েছিল। তারা সেখানে বাঘ, ভাল্লুক, চিতা সবই শিকার পেয়েছিল। এছাড়াও তারা মেয়েও পেয়েছিল, অ্যাংলো ইন্ডিয়ান মেয়েরা। এই উদ্দেশ্যেই আমি তাদের কলকাতা থেকে নিয়ে গিয়েছিলাম। তারা ছিল বেশ খোলামেলা স্বভাবেরই। সেখানে তারা খুব আনন্দে সময় কাটিয়েছিল। জঙ্গলটা ছিল খুব সুন্দর এবং রোমাঞ্চে ভরা। আর সেই বড়লোকদের কাছ থেকে মেয়েরা অনেক টাকাও রোজগার করতে পারত। দে ওয়ার মাই ফ্রেন্ডস অলসো। আমি বলেছিলাম, ওসব কথা আবার আনছো কেন? যা বলবার তোমার তাই বলো। সে বলেছিল, আই ডোন্ট ওয়ান্ট টু হাইড এনিথিং ফ্রম ইউ স্যার। আসলে আমি আপনার কাছ থেকে আর কিছুই লুকোতে চাই না স্যার। এই কারণেই আপনাকে সব কথা বলছি। সেই সময় আমি খুবই দুঃসাহসী ছিলাম। আমার মা আমাকে পছন্দ করতেন না, আমিও তাকে বিশেষ গুরুত্ব দিতাম না। তিনি কলকাতায় থাকতেন, এলিয়েট রোডের একটি বাড়িতে। বাড়িটা ছিল তার প্রথম স্বামীর, যিনি আমার বড় বোনের বাবা। তখন আমার বড় বোন একটি কনভেন্টে পড়ত। সে আমাকে খুব ভালোবাসত, আমিও তাকে খুব ভালোবাসতাম। এই কুইনি, সে তার মেয়ে রায়বাবু। লোকটি কিছুক্ষণের জন্য স্তব্ধ বিষণ্ণ হয়ে গিয়েছিল। আমার আগ্রহ খুব ছিল না তার কথা শুনবার জন্য। তবু এই বিষণ্ণতার মধ্যে তাকে কোনো প্রশ্ন করতে ইচ্ছে হয়নি। স্পষ্ট বুঝতে পারছিলাম লোকটির কিছু একটা মনে পড়ে গেছে। তা বটে। সে কয়েক মুহূর্ত পরেই বলল, কুইনি ছেলেবেলা থেকেই খুব শান্ত। আমি তাকে প্রথম যখন দেখি, সে তখন বছর খানেকের বাচ্চা। ভারী সুন্দর, শান্ত। একটি রঙিন কাঠবেড়ালি ছিল আমার, সর্বদাই পকেটে থাকত। সেইটিকে দিয়ে ওর সঙ্গে আলাপ করেছিলাম। আমার মা হাঁ হাঁ করে উঠেছিল, কামড়ে দেবে, আঁচড়ে দেবে। আমি কাঠবেড়ালটির মুখে আমার কোড়ে আঙুলটা পুড়ে দেখিয়ে দিয়েছিলাম সেটা কামড়ায় না। নিজের খোলা হাতের ওপর চাপিয়ে দেখিয়েছিলাম। একটি নখের আঁচড়ও সে দেয় না, তাতেও মা থামে না। Actually, my mother never liked me, you see. I also did not like her. Whenever we meet, we squirrel. But my sister, oh, she was an angel. আর ওই কারণেই আমি আরও ঘর ছেড়েছিলাম। বাড়িখানা তো আমার বাবা ছিল না, ছিল মানির বাবার। মানির বাবা ওই বাড়ি আর টাকা রেখে গিয়েছিল, আর সেই টাকায় ছেলে বয়সে মানি কনভেন্টে পড়তো, আর আমি ঘর ছেড়ে মনে মনে ঘুরতাম। টু বি ফ্র্যাঙ্ক, মিস্টার রয়, এটা আমার প্রকৃতিও বটে। আমার বাবার প্রকৃতি এমন ছিল। মানি? আমি জিজ্ঞাসা করেছিলাম, মানি? তোমার বোনের নাম নাকি? মানি? ইয়েস রয়বাবু। ইন নট এ ইংলিশ ওয়ার্ড, ইট ইজ বেঙ্গলি ওয়ার্ড। ইয়েস রায়বাবু, দিস ইজ নট ইংরেজি ওয়ার্ড, দিস ইজ বেঙ্গলি। আর এর অর্থ হলো জেম, হীরক বা মণি। আমি যতদূর শুনেছি, মণির বাবার সঙ্গে কিছু বাঙালি সম্পর্ক ছিল। আর আমার মা, যদিও তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, তবুও তিনি একেবারে বাঙালির মতোই সাবলীলভাবেই বাংলা বলতে পারতেন। জানো, মণি যখন বিয়ে হলো, সে বিয়ে করেছিল একজন বেঙ্গলি খ্রিস্টানকে, মিস্টার মুকুজিকে। তখন মা আমাকে জানায়নি, জানিয়েছিল আমাকে মানি। আমি আসতে পারিনি, আসিও নি, পরে এসে আলাপ করেছিলাম। কিন্তু মুকুরজিকে আমি খুব পছন্দ করিনি। সে ঠিক আমাদের মতো ছিল না। আমি কলকাতায় এসেও বাড়িতে উঠতাম না, হোটেলে উঠতাম, ছোট হোটেলে। 2-4 দিন 2-4 বার বাড়িতে আসতাম, দেখা করেই চলে যেতাম। কুইনিকে দেখার পর আমার আকর্ষণ বেড়েছিল। আমি তারপর থেকে বাড়িতে আসতাম বেশি বেশি।
দু একবার থাকতেও ইচ্ছে হয়েছে, কিন্তু থাকিনি মুকুর্জি আর মায়ের জন্য। কুইনি যখন 5 বছরের, তখন সেইবার এসে তার সঙ্গে আমার খুব ভাব হয়েছিল। সেইবারই আমার মা মারা যায়। ডেথ বেড়ে আমার মায়ের জন্য একটু চিন্তিত হয়েছিল। মানি মুকুর্জিকে বলেছিল, হ্যারিসকে বাড়িতে একখানা ঘরে থাকতে দিস, আমি যেটায় থাকি। মানি মুকুর্জি রাজি হয়েছিল। আমি সেইবার যাবার সময় ঠিক করে গিয়েছিলাম যে এইবার থেকে এসে হোটেলে আর উঠব না, এখানেই এসে উঠব। সব আকর্ষণ আমার 5 বছরের কুইনির জন্য ছিল। কিন্তু সেইবার গিয়েই ঘটে গেল আমার জীবনে সর্বনাশ। এখন যে ঘটনাটায় তার জীবনটা এমন হয়ে গেল, সেটা ঘটল সিপিতে। একজন জঙ্গলি জোয়ান ছিল, তার খুব অনুগত, তার সঙ্গে খুব দোস্তি ছিল তার। একসঙ্গে মদ খেত। যারা শিকার করতে যেত তাদের মধ্যে কারোর ঝোঁক ছিল ট্রাইবাল গার্লসের ওপর। এই বিরাই নাম ছিল জোয়ানটার, সে এনে দিত। বিরাইয়ের একটা কুকুর ছিল, ও দেশি কুকুর। কুকুরটা ছিল ভীষণ তেজি আর অত্যন্ত হিংস্র। হ্যারিসেরও একটা কুকুর ছিল, সে সেটাকে নিয়ে এসেছিল রাজা সাহেবের বাড়ি থেকে। একদিন দুটো কুকুরে ঝগড়া হয়ে মারামারি লেগে গেল। দুটো কুকুর একসঙ্গে বেশ থাকত, কিন্তু সেটা ছিল ওদের মিটিং সিজন। চিরন্তন বিরোধের বীজের দুটি দল, একটি খাদ্য, অন্যটি নারী। ঝগড়া লাগলো তাই নিয়ে। জঙ্গলি কুকুরটা হঠাৎ হ্যারিসের কুকুর পান্থারের গলায় কামড়ে ধরল। সেই কামড়ে ধরা আশ্চর্য হিংস্র ধরা। গলায় 4টে দাঁত ফুটিয়ে চেপে ধরে ক্রমাগত ঝাঁকি দিতে লাগলো। হ্যারিস আর বীরা প্রথমে দুজনেই দেখেছিল ওদের লড়াই। প্রথমটা হ্যারিস বুঝতে পারেনি যে এই যুদ্ধের গুরুত্বটা কীরকম, কিন্তু যখন এমনভাবে ঝাঁকি দিতে লাগলো তখন সে ছুটে গেল ছাড়াবার জন্য। কিন্তু নিষ্ঠুর হিংস্র বুনো কুকুরটা মার খেয়েও তা সহ্য করে আঁকড়ে ধরে থাকল। হ্যারিস বীরাকে চিৎকার করে বললে, ছাড়িয়ে দে বীরা, ছাড়িয়ে দে। বীরা হিহি করে হাসছিল। সে বুঝতে পারেনি, কিংবা বুঝতে পেরেও ছড়ায়নি। হ্যারিসের পান্থার তখন নিস্তেজ হয়ে পড়েছে, আর বীরা হাততালি দিচ্ছে। হ্যারিস আর সহ্য করতে পারেনি। সে ছুটে ঘরের ভেতর থেকে বন্দুক এনে তার অব্যর্থ নিশানায় ওই জঙ্গলি কুকুরটাকে গুলি করেছিল। মুহূর্তে বীরা চিৎকার করে ছুটে এসেছিল। লড়াই করে মারলে আমার কুকুর? তুই আমার কুকুরকে মারলি কেন? হ্যারিস বলেছিল, তোকে আমি গুলি করব। কিন্তু বন্দুকটা হঠাৎ আচমকায় টেনে ছিনিয়ে নিয়ে বীরা হ্যারিসকে আক্রমণ করেছিল। বলেছিল, তোকে এমন করে আমি মারব। কিন্তু সেটা সম্ভবপর হয়নি। বীরা চেয়ে হ্যারিস শক্তিমান হোক বা না হোক, সে প্যাঁচ জানত, বক্সিং জানত। সে তাকে ঘায়েল করেছিল। অবশ্য মার সেও খেয়েছিল যথেষ্ট। বীরা ঘায়েল হয়ে পড়েছিল। হ্যারিস উঠে দাঁড়িয়েছিল, টলছিল, কিন্তু আক্রোশ তার তাতেও মেটেনি। হঠাৎ বন্দুকটা পড়েছিল নজরে। পড়েছিল সেটা, তার জ্ঞান ছিল না। সে বন্দুকটা কুড়িয়ে নিয়ে বীরার মাথায় বাঁট দিয়ে মেরেছিল একটা। কতটা জোরে মারছে তা তার খেয়াল হয়নি। বীরা তখন হামাগুড়ি দিয়ে উঠতে চেষ্টা করেছিল এবং তাকে গাল দিচ্ছিল কুৎসিত ভাষায়। হ্যারিস বারটা দিয়ে মারতেই মাথাটা ফেটে গেল, রক্ত বেরিয়ে এলো গলগল করে। বীরা লটকে পড়ে গেল, আর তখন তার খেয়াল হলো, এটা সে কি করল? মরে গেল লোকটা। দুরন্ত আতঙ্কে সে সঙ্গে সঙ্গে ঘর থেকে সামনে যা পেল তাই নিয়ে পালালো। কোথায় যাবে কোনো ঠিক ছিল না। মনে পড়েছিল কলকাতা। হেঁটেই সে রওনা দিয়েছিল। রেল স্টেশন বনে বনে 20 মাইল পথ, আর সেই পথটা সেই ক্ষতবিক্ষত দেহ পায়ে হেঁটে অতিক্রম করেছিল। শুধু তো পুলিশের ভয় নয়, বীর জঙ্গলির গ্রামে খবর গেলে তারা এসে তাকে তীর মেরে বিঁধে ফেলেই ছাড়বে না, টাঙি দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে দেবে। তার বন্দুক দুটো ছিল, একটা রাইফেল, একটা দোনলা। কার্টিজও ছিল বাংলোতে, কিন্তু তা দিয়ে কতক্ষণ আর রুখবে।
স্টেশনে এসে ট্রেনে চেপে এসেছিল কলকাতায়, কিন্তু মানির বাড়িতে ওঠেনি। একখানা ঘর, মায়ের ঘরটা তার ছিল। মা দিয়ে গেছে, মানি রাজি হয়েছে দিতে, কিন্তু তবুও ওঠেনি। আসলে ভয়ে ওঠেনি, মুকুর্জির ভয়ে, এবং মানিও বোধহয় বিরক্ত হবে এইসব শুনলে, সেই ভয়ও ছিল। উঠেছিল সে যেসব বান্ধবীদের সে তার অরণ্য স্বর্গে নিয়ে যেত, যারা সেখানে গিয়ে দ্বিগুণ উল্লাসে স্বচ্ছন্দচারিণী বনদেবী সেজে উল্লাস করত এবং কয়েক মাসে নোটের গোছা উপার্জন করে স্বাস্থ্য ফিরিয়ে কলকাতায় ফিরত। তাদের মধ্যে যে অন্তরঙ্গতমা তার বাড়িতে, সেও তাকে আশ্রয় দিতে বিমুখ হয়নি, কিন্তু তাতেও নিষ্কৃতি পায়নি। 15 দিনের মধ্যে পুলিশ ঠিক এসে তাকে অ্যারেস্ট করেছিল। তার দুর্ভাগ্য, বীরা জংলি সঙ্গে সঙ্গে মরেনি। 2 দিন পর হাসপাতালে পুলিশের কাছে ডাইং ডিক্লারেশন দিয়ে তবে মরেছিল। তবে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। তারা গ্রামে খবর দিয়ে গ্রামের লোকেদের এনে তাকে পাঠিয়েছিল 10 মাইল দূরে সাব ডিভিশন টাউনে, আর সেইখানেই বীরা ডাইং ডিক্লারেশন দিয়েছিল। হ্যারি সাহেব তাকে বন্দুকের কুদো দিয়ে মেরে মাথাটা ভেঙে দিয়েছিল। কুকুর দুটোর বৃত্তান্তের সাক্ষী ছিল, কুকুর দুটোর ফটোগ্রাফ। বিচারে তার 7 বছর জেল হয়ে গেল। আর এরই মধ্যে মুকুর্জি এবং মানি দুজনেই মারা গেছে। সে বিন্দু বিসর্গও জানত না। জেল থেকে ছাড়া পেয়ে কলকাতায় ফিরছিল হ্যারিস। আর কোথায় বা যাবে সে? মনে পড়েছিল মানি তার মায়ের মৃত্যুশয্যায় মায়ের ঘরখানা তাকে দেবে বলেছে। সে গেলে তারা এইসব বৃত্তান্তের পর যে খুশি হবে না তা সে জানত। মানির স্নেহ আছে, কিন্তু তবুও হয়তো খুশি হবে না। সে জানত মানি মুকুর্জিকে কীরকম ভালোবাসত। মায়ের মৃত্যুর সময় 1.5 মাস ছিল ওই বাড়িতে। ওই সময়েই কুইনির সঙ্গে তার ভাব হয়েছিল, আর সেই সময় 2-4 দিন সে তার বন্ধু এবং বান্ধবীদের নিমন্ত্রণ করেছিল তার নিজের খরচে। কিন্তু তার কথাগুলো মনে পড়ছিল সুলতা। হ্যারিস বলেছিল, মিস্টার মুখার্জি ওয়াজ এ বেঙ্গলি ক্রিশ্চান, এ সেলসম্যান ইন দ্য ওয়াটওয়ে লিটল কোম্পানি। অ্যাংলোইন ছেলেমেয়েদের সঙ্গে সবসময় এক ধরনের হীনমন্যতায় ভুগতেন। আমাদের হুল্লোড় আর আনন্দ উৎসব তিনি পছন্দ করতেন না। আমার বোন মণি যদিও বা একজন অ্যাংলো মেয়েই ছিল, তবুও তার জন্য আমাদের সঙ্গে যোগ দিতে পারত না। সে তাকে খুব গভীরভাবে ভালোবাসত। এদিকে আমার মাও আমার উপর খুব রেগে যেতেন। তিনি আমার বাবাকেও অভিশাপ দিয়েছিল। অকুণ্ঠ স্বরে তার বাপের পরিচয় দিয়েছিল সে, আর বলেছিল, হ্যাঁ, বাবাই তার লাইফে সাকসেসফুল লোক ছিল না। চরিত্রের সে অস্থির ছিল, তারই মতো। সে বলেছিল, মাই ফাদার ওয়াজ এ পিওর ইংলিশম্যান, কাম টু ইন্ডিয়া অ্যাজ এ সোল্ডার, বাট ওয়াজ। আসলে অসৎ আচরণের কারণেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তারপর তিনি একটি অ্যাংলো ইন্ডিয়ান ফুটবল ক্লাবে ফুটবল প্রশিক্ষণ হলেন। এরপর তিনি খেলাধুলার সরঞ্জামের ব্যবসা শুরু করলেন। সেখানে তিনি সব কিছু হারিয়ে ফেললেন। তারপর তিনি পোর্ট পুলিশের একটি চাকরি পান। সেখানেই তার সঙ্গে এই মিস্টার পেড্রোসের পরিচয় হয়, যিনি মনির বাবা। পেড্রোস তখন একজন তরুণ মানুষ, আর আমার বাবা তখন প্রায় 55 বছরের একজন বৃদ্ধ। মিস্টার পেড্রোস একটি ভারতীয় প্রতিষ্ঠানে কর্মকর্তা, যারা রপ্তানি আমদানির ব্যবসা করত। ডকে পেড্রোস ছিলেন তাদের তদারককারী। সেখানেই তাদের পরিচয় হয় এবং তারা গোপনে একসাথে একটি চোরা চালানের ব্যবসা শুরু করে। আপনি দেখুন, আমার বাবা প্রতিদিন পেড্রোসের বাড়িতে আসতেন এবং আমার মায়ের সঙ্গে দেখা করতেন। হঠাৎ একদিন মিস্টার পেড্রোস মারা যান, আর আমার মা ওই মণিকে রেখে যান। এই বাড়িটা ছিল পেড্রোসের নিজের বাড়ি। আমার বাবা এই পরিস্থিতির সুযোগ নেন এবং আমার মাকে তাকে বিয়ে করতে রাজি করান। আমি জন্মানোর পর আমার অসৎ আচরণের জন্য তিনি তার চাকরি হারান, আর তারপর তিনি আমার মায়ের ওপর নির্ভর করেই বাঁচতেন এবং ভীষণ মদ্যপ হয়ে পড়েছিলেন।
তার বাবা লোক ভালো ছিল না, সেও খুব ভালো মানুষ হতে পারেনি, এটা সে মনে করে। তবু মানির উপর ভরসা করে কলকাতায় এসেছিল এবং আশা করেই এসেছিল এইবার সে ভালো লোক হতে চেষ্টা করবে, কুইনিকে স্নেহ করবে, কুইনিকে সে ইংরেজ এবং অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটিতে ইন্ট্রোডিউস করাবে। শরীরটা সেরে উঠলেই নতুন মানুষ হবে সে। আর তা যদি সম্ভবপর নাই হয়, শরীরটা সারলে আবার সে যা হোক কিছু একটা করবে। শিকারের নেশা তার এখনও আছে, বন্দুক তার গেছে, চেষ্টা করলে বন্দুক সে আবার পাবে। ইচ্ছে ছিল এইবার জানোয়ার ধরার ব্যবসা সে করবে, না হয় সার্কাস পার্টিতে চলে যাবে, যা হোক কিছু একটা করবে। কিন্তু এলিয়ট রোডের বাড়িতে এসে সেই বাড়িতে অন্য লোকেদের দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। বাড়িতে মানি নেই, মুখুর্জি নেই, তাদের ছোট্ট মেয়ে কুইনি নেই, তার জায়গায় একজন মিস্টার রাইট বাস করছে। তারা ভাড়া নিয়েছে গোটা বাড়িটা। আশেপাশে চেনা লোকরা বলছে যে মুখুর্জি মানি দুজনেই মারা গেছে, আগে মুখুর্জি তারপর মানি, দুজনেরই থাইসিস হয়েছিল। মানির অসুখে সেবা করতে এসেছিল এই গুয়ানপাড়ার হিলডা প্যাট্রোস। মানির বাপ প্যাট্রোসের সেই বোন হতো। প্যাট্রোসের মা ছিল এই গোয়ানিদের মেয়ে। মানি চিঠি লিখেছিল তাকে। মানির মৃত্যুর পর এই হিলডা নিয়ে এসেছিল কুইনিকে এবং বাড়িটা ভাড়া দিয়ে এসেছে এই রাইটকে। কি করবে সে? তার কাছে আজ অর্থ নেই, আশ্রয় নেই। আর তাছাড়া কুইনি, মানির মেয়ে, তার ভাগ্নি, শেষে সে এই গোয়ানদের গ্রামে এসে একেবারে নষ্ট হয়ে যাবে, অসভ্য হয়ে যাবে। তাই সে এখানে এসেছে। সে চায় কুইনিকে নিয়ে সে এলিয়ট রোডের বাড়িতে সংসার পাতবে। তার আর কে আছে? কুইনি তার সব, তাকেই সে মানুষ করবে। ভেরি সুইট গার্ল, ইউ সি। কিন্তু হিলডা তাকে আমল তো দেয়নি, তাকে নানান কটু কথাও বলেছে। বলে মানি তাকেই কুইনির গার্জেন করে গেছে, যা করবার সেই করবে। সে মিদানপুরে কুইনিকে স্কুলে ভর্তি করে দেবে নতুন সেশন আরম্ভ হলে। কিন্তু এসব মিথ্যে কথা, ও কিচ্ছু করবে না। আর সে গার্জেন কি করে হবে সে থাকতে? সে কুইনির মায়ের ভাই, এক মায়ের পেটের ভাই বোন না হলেও এক বাপের। হিলডার এটা নিজের জায়গা, আর সে এখানে অসহায়। কাল সারাদিন ধরে খারাপ কথা শুনে শেষে রায়বাবুর নাম শুনে সে এইখানে এসেছে। শুনেছে যে গোয়ানপাড়ার প্রত্যেকেই রায়বাবুকে মানে, হিলডাও মানে, খাতির করে। আপনি রায়বাবু গোয়ানপাড়া রেন্ট ফ্রি করে দিয়েছেন, এখানকার লোকের ভি বহুত রাইট দিলে। ইউ হ্যাভ এ ফাইন সেন্স অফ জাস্টিস। রায়বাবু, ইউ প্লিজ হেল্প মি। টেল দ্যাট হিলডা টু গিভ কুইন টু মে। সে তাকে পড়াবে, সত্যকারের ফাইন লেডি হবে সে। আমি তার কাহিনী শুনে বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম ওই লোকটির কথা। কুইনিকেও মনে পড়েছিল, কথাবার্তাগুলো মনে পড়ছিল। নমস্কার স্যার। কিছুক্ষণের জন্য রায়বাড়ির কাহিনী, বীরেশ্বর রায়, রত্নেশ্বর রায়, অতুলেশ্বর মেজদিকে নিয়ে যে বিচিত্র চিন্তা জেগেছিল মনে, তাও ভুলে গিয়েছিলাম। বিস্ময়কর বিচিত্র জীবন। লোকটাই আমাকে সচেতন করে তুলেছিল। রায়বাবু, ঘোরটা ভেঙে গিয়েছিল। আমি তাকে বলেছিলাম, ইয়েস মিস্টার হ্যারিস, কাল আমি সকালবেলা হিলটাকে ডাকবো, কুইনিকেও সঙ্গে আনতে বলবো। তাদের কাছে এই বিষয়ে তাদের কি বলবার আছে আমি জিজ্ঞাসা করব, তারপর তোমাকে আমি উত্তর দেব। তার আগে আমি কিছু বলতে পারবো না। হ্যারিস এইটুকুতেই খুশি হয়েছিল। বলেছিল, রায়বাবু, আই নিড ইউ। তুমি এই বলবে আমি জানতাম, নিশ্চয়ই তুমি শুনবে। তবে তুমি বিচার করে দেখো সে সঙ্গত কথা বলেছে কিনা। হয়তো বলবে আমি মার্ডারার, হয়তো বা বলবে আমি বদমাস, আমি ওই শিকারের সময় গার্লস নিয়ে যেতাম, আমি পাজি লোক। কিন্তু দেখো, সে করতাম বাধ্য হয়ে,
আমার প্রফেশনের সুবিধের জন্য। আর সে মেয়েরাও ছিল প্রফেশনাল, কিন্তু আমি তো একজন ভদ্রলোক। কথাগুলো আমাকে আরেকটা দিক সম্বন্ধে সচেতন করে দিয়েছিল সুলতা। আমি তাকে কথায় বাধা দিয়ে বলেছিলাম, এসব কথা কাল শুনবো, আজ আর নয়। 11টা বাজছে, তুমি এখন এসো। কিন্তু তুমি রয়েছো কোথায়? হিল্ডার বাড়িতে? না, সে অবশ্যই থাকতে বলেছিল, কিন্তু তা আমি থাকিনি। হিল্ডা বড় রাফ, রুট, আর তাছাড়া ওদের ঘরদোরও ভালো নয়। হিল্ডাই আমাকে বলেছিল চার্চের পাশে একখানা ঘর আছে, সেইখানে থাকতে। মিদনাপুর থেকে পাদ্রি এসে থাকে। আমি তাও থাকিনি, আমি অন্য একজনের বাড়িতে রয়েছি। তাকে টাকা দিয়েছি, ক্যাশ, 5 রুপিস। আমি সেখানেই থাকছি। লোকটা চলে গেলে কিছুক্ষণ আমি ওর কথাই ভেবেছিলাম। বিচিত্র জীবন। 50 বছরের বৃদ্ধ ওর বাপ, আর্মি থেকে ডিসচার্জ হয়ে ফুটবল ট্রেনার, আর তারপর দোকান, তারপর পোর্ট পুলিশে ঢুকে স্মাগলিং। ছেলে টেনিস ক্লাবের বয়, সেখান থেকে উড়িষ্যায় নেটিভ স্টেটে গিয়ে শিকারি, তারপর খুন, জেল। যাত্রাই বিচিত্র। খেয়ে শুয়ে ঘুম আসেনি সেদিন। ফিরে এসেছিলাম রায়বংশের কথায়, সেদিনের আজকের কথায়। ছবি আঁকার কল্পনা নিয়ে শুয়ে জেগে ছাদের দিকে তাকিয়েছিলাম। হঠাৎই একটা কল্পনা এলো। খুব উৎসাহিত হয়ে উঠলাম। আঁকবো 1857 সালে কুইন্স ডিক্লারেশনের সময়। ডিক্লারেশন পড়ছেন কলকাতার লর্ড ক্যানিং। মেদিনীপুরে পড়ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা প্যান্ডেলের তলায়। প্যান্ডেল নয়, সেটা ছাদই হবে। ছাদের তলায় মোটা মোটা সারিবন্দি থাম। থামের পায়াগুলো মোটা পাথরের, সেগুলো এক একটা জমিদারি এস্টেট। আর থামগুলো শক্ত পাথরে খোদায় মানুষের মূর্তি। তারা জমিদার, কারোর টাইটেল রাজা, কারোর মহারাজা, কারোর বা রায় বাহাদুর, কারোর রায় সাহেব, কারো বা খেতাব নেই। আর অগণিত ভীতিবিহ্বল মানুষ, তারা চাষি, তারা গৃহস্থ, তারা সাধারণ মানুষ। চারিদিক ঘিরে থাকবে পুলিশ, মিলিটারি। ছাদটার মাথায় উঠছে ইউনিয়ন জ্যাক। আর একটা আঁকবো 1930 সাল, সেটাতে ছাদ নেই। সেই পুলিশের বেষ্টনী, মিলিটারির পাহারা, এবং চাষি গৃহস্থেরা বুক ফুলিয়ে দাঁড়িয়েছে, চোখে বিদ্রোহী দৃষ্টি। আর ওই থামগুলোর পাথরের মানুষ জেগে উঠেছে। তার মধ্যে কীর্তিহাটে যে স্তম্ভটা বীরেশ্বর রায়ের মূর্তি ছিল, সেটা ফেটে গেছে। তা থেকে বের হচ্ছে অতুলেশ্বর, তার হাতে তেরঙ্গা ঝান্ডা, আর পাশে দাঁড়িয়ে মেজদি দিচ্ছেন আশীর্বাদ। অর্চনা শাঁখ বাজাচ্ছে। অনেক রাত্রি পর্যন্ত ঘুমোয়নি। মনে হয়েছিল চিৎকার করি আনন্দে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই আইডিয়া নিয়েই 2খানা ছবি আঁকবো আমি। এই আমার এই ছবির এক্সিবিশনের সূচনার বীজ। সেদিন অনেক রাত্রে শুয়েছিলাম। রাত্রি শেষ হয়েছে। বাইরে মহানগরীর বর্তমান জেগেছে। বিরাট কর্মকাণ্ডের চাকাটা সশব্দে চলতে শুরু করেছে। গঙ্গার বুকে জাহাজে, স্টিমারে ভোঁ বাজছে। মিলের পর মিলে 5:30 সিটি সাইরেন ভোঁ বাজছে। গাড়ির চলাচলের শব্দ শোনা যাচ্ছে। পাখির শব্দ হারিয়ে গেছে। তাকে ছাপিয়ে উঠেছে মানুষের সাড়া। আর তাকেও উপেক্ষা করেই সুরেশ্বর বলে চলল, সুলতা। পরের দিন সকাল, সেদিন ছিল 1937 সালের জানুয়ারি মাসের 26। 1930 সাল থেকে 26শে জানুয়ারি ভারতবর্ষের ইতিহাসে চিহ্নিত হয়েছে। আজ সে পূর্ণ মূল্য পেয়ে সগৌরবে পৃথিবীর ইতিহাসে চিহ্নিত। কিন্তু সেই দিন 1937 সাল ভারতবর্ষের মানুষের বুকে ওর স্থান ছিল ভাবী জননীর প্রত্যাশিত দিনটির মতোই। আমি ওই দিন, ওই দেখো, ওই ছবিখানা আরম্ভ করেছিলাম সকালে উঠে। আমার মনেই ছিল না হ্যারিসের কথাটা। সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। প্রথমে উঠে ক্যানভাস বের করে ইজেলের ওপর চাপাচ্ছি।
মনে পড়ল আজ 26শে জানুয়ারি। একখানা পতাকা টাঙাবার ইচ্ছে হয়েছিল, কিন্তু পতাকা কোথায় পাব? হঠাৎ মনে হয়েছিল, এ তো আর বীরেশ্বর রায়, রায়বাহাদুর, রত্নেশ্বর রায়ের সম্পদ গৌরব ঝলমল রায়বাড়ি নয়, এ অতুলেশ্বরের রায়বাড়ি, জীর্ণ ফাটল ধরা শ্যাওলা পড়া পলেস্তার খসা রায়বাড়ি। আজ নতুন কালের পতাকা থাকবে না? নিশ্চয়ই থাকবে। অতুল পিস্তলগুলি জোগাড় করেছিল আর পতাকা জোগাড় করেনি। পিস্তলটা মেজ দিয়ে বের করে দিয়েছিলেন, আমি গোপনে কার্টিজগুলো ফেলে দিয়েছিলাম। রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের যে ঘরটায় মহারানী ভিক্টোরিয়ার বড় অয়েল পেন্টিং টাঙানো ছিল, সেই ঘরটাই অতুলেশ্বর ইংরেজ রাজত্ব উচ্ছেদের লড়াইয়ের অস্ত্রাগার বানিয়েছিল। এই বাড়িতে জাতীয় পতাকার অভাব হবে? অর্চনাকে আমি ডেকে পাঠালাম। অর্চনা এসে বললে, দেখেছ সুরদা? তার মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। অর্চনার চোখ দুটো লাল হয়ে উঠেছে, অস্বাভাবিক রকমের লাল। গোড়বর্ণ মুখখানাও যেন রাঙা দেখাচ্ছে। মনে হলো জ্বর টর হয়েছে হয়তো। বললাম, তোর মুখ চোখ এমন কেন রে? সে বললে, ও কিছু না। কিছু না মানে? জ্বর টর হয়েছে নাকি? না না, বলো কি বলছো। কই দেখি, তোর কপালে তাপ দেখি। না, দেখতে হবে না, আসলে কাল রাত্রে ঘুম হয়নি। এইবার ওর চোখে জল দেখতে পেলাম। এইবার বুঝলাম সারা রাত ও কেঁদেছে। আমি বললাম, তুই মিথ্যে এমন করে কাঁদিস নে, মেজদি কিংবা অতুলের জন্য কাঁদতে নেই। এইবার দরদর করে জল গড়িয়ে এলো চোখ থেকে। তাড়াতাড়ি চোখটা মুছে নিয়ে নিজেকে সামলাবার চেষ্টা করে বললে, না না, তাদের জন্য কাঁদিনি সুরদা। তুমি কি বলবে বলছিলে বলো। আমি বললাম, না, তুই আগে বল কি হয়েছে। এইবার সে বললে, আমাকে বলির ব্যবস্থা হয়েছে সুরদা, তাই কেঁদে নিচ্ছি। তার মানে? বাবা আমার বিয়ে সম্বন্ধ করে এসেছে একজন পুলিশ সাব ইন্সপেক্টরের সঙ্গে। আমার মামা শালার ছেলে, তার স্ত্রী মারা গেছে, মামাই সম্বন্ধটা করে দিয়েছে। আমি শেষে কথাটা শেষ করতে পারলে না অর্চনা, আবার ঝরঝর করে কেঁদে ফেললে। আমি কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে রইলাম সুলতা। তারপর বললাম, তুই ভাবিস নে, এই বিয়ে আমি হতে দেব না। আমি জগদীশ কাকার হাতে পায়ে ধরব, বলবো যে অর্চির বিয়ের ভার আমার। আমি পাত্র দেখে যা খরচ করতে হয় তা করে আমি ওর বিয়ে দিয়ে দেব, তুই ভাবিস নে। অর্চনা চোখ মুছে হাসল। সেই হাসির মানে আলাদা, জাত আলাদা। তার মানে একটা নয়, অনেকগুলো। তাতে যত ব্যঙ্গ তত ক্ষোভ। সে হাসি যত ধারালো তত বাঁকা। বলে, যেও, বাবা তোমাকে অপমান করবে। সম্বন্ধ পাকা করে এসেছে, দিন পর্যন্ত একরকম স্থির হয়েছে। ফাল্গুনের শেষে টাকা নেবে না, সরকারি চাকরে। মাকে কাল আমি বলেছিলাম আমি বিয়ে করব না, জোর করলে বিষ খাবো। বাবা ঠাস করে এক চড় মেরেছে আমার গালে। ওসব থাক, সে যা করবার আমি করব। এখন কি বলছো বলো। অর্চনা? আমি তার মুখ চোখে একটা নিষ্ঠুর সংকল্পের আভাস দেখতে পেয়েছিলাম। আহ, বলো না কি বলছো। তার হাত চেপে ধরে বললাম, বল তুই বিষ খাবি নে। তুই বিষ খাবি, আমি ঠিক বুঝেছি। হেসে ফেলে সে বললে, খাবো না, হলো তো। তবে? তবে কি করবি তুই? সে আমি বলবো না। অর্চনা? একটু চুপ করে থেকে অর্চনা বললে, আবারও আমি বলবো সুরদা। তাতেও যদি না মানে আমি পুলিশকে চিঠি লিখব যে রায়বাড়ির অর্চনা বলে মেয়েটা অতুলকার সঙ্গে এইসব কাজ করছে। তাহলে আমাকে ধরে নিয়ে যাবে, পুলিশ দারোগা সাহেবও আমাকে বিয়ে করতে রাজি হবে না।
আমি চমকে উঠেছিলাম। তাকে অবিশ্বাস করতে পারিনি। আমি তার হাতখানা চেপে ধরে বলেছিলাম, না, তা করবি না তুই। তাহলে কি করব বলতে পারো? আমি উত্তর দিতে পারিনি। সে হেসে বলেছিল, বলো, বলো কি করব? আমি ভেবেই বলেছিলাম, আমি জগদীশ কাকাকে ডেকে বা তার কাছে গিয়ে সব কথা গোপনে বলবো এবং বিয়ের ভার আমি নেব। তুই নিশ্চিত থাক। সব শুনে জগদীশ কাকা কখনোই জোর করবে না। একটু চুপ করে থেকে সে বলেছিল, বেশ, তাই হলো। এখন তুমি কি বলছো তাই বলো। আমি এখন ঠাকুর বাড়ি যাব। মেজদি নেই। একবার গিয়ে দাঁড়াতে হবে, না হলে পুজুরিরা যা মন তাই নমনম করে পুজো সেরে পালাবে। তা সে করিস, কিন্তু এক্ষুনি যে আমার একটা ফ্ল্যাগ চাই। ফ্ল্যাগ? হ্যাঁ, কংগ্রেস ফ্ল্যাগ। আজ 26শে জানুয়ারি। ফ্ল্যাগ তুলবে? হ্যাঁ। না, তুলো না। বাড়িতে স্পাই রয়েছে। ঝোঁকের মাথায় কিছু করতে গিয়ে আর মিছিমিছি জট পাকিও না। আমি অবাক হয়ে গিয়েছিলাম। বাড়িতে স্পাই রয়েছে? কি বলছিস? কে? অবাক হচ্ছ কেন? কল্যাণদাকে চেনো না? এই মামলাটা যতদিন চলছে ততদিন ওর সঙ্গে থানার বাবুদের চিঠি চালাচালি হচ্ছে। ওর রাগ তো তোমার ওপর। তোমাকে জড়াবার চেষ্টার অন্ত নেই। মেজজেঠাকে তো জানতে। তার নিজের হাতে তৈরি সিপাহের ঘোড়ার মতো বাপের বেটা। সুশী আমাকে বলেছে। সুষমা ওর নিজের বোন। সে মিথ্যে কথা বলবে না। আবার বলতেও পারি না যে সেও দাদার সাগরেদ কিনা। আমাকে বারবার বলেছে, মেজদির ঘরে কি অতুলকার ঘরে আর কিছু আছে তো ফেলে দেওয়ার চেয়ে। আমি বললাম, আমি কি করে জানবো সুশী? তা সে বললে, তুই তো মেজদির সঙ্গে ফিরতিস, বাঘের সঙ্গে ফেউয়ের মতো। তাই বলছি। আর সুরদার কাছে এমন করে যাস নে। দাদা বলছিল, সুশী, বিবি মহলের দিকে খবরদার যাবি নে। সুরেশ্বরদার কাছে। ওর ওপর পুলিশ নজর রাখছে। মেজজেঠা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিল জানো তো। বোর্ড এই জেলায় চলেনি, তবুও আঁকড়ে ধরেছিল, ছাড়েনি। কত বলেছে লোকে, কিন্তু তবুও ছাড়েনি। মেজজেঠার মৃত্যুর পর থেকেই কল্যাণ সেটা ধরেছে। আজ সকালবেলা থেকে ছাদের উপর ঘুরছে, কি না কার বাড়িতে কোথায় ফ্ল্যাগ উঠছে তা দেখছে। ওসব যাক, আমার কথা তুমি শোনো। তোমার কথা আমি শুনব, যদি তুমি আমার কথা শোনো। আমি চললাম সুরদা, বাবা আমাকে খুঁজবে। এই বলে সে আর দাঁড়ালো না, চলে গেল। আমার মনে ক্ষোভ বলো ক্ষোভ, ক্রোধ বলো ক্রোধ, অসহায় হিংসা বলো হিংসা অনেকটা বেড়ে গিয়েছিল সুলতা। আমি কোনো মতে সান্ত্বনা পাইনি। ফ্ল্যাগ উঠবে না? ফ্ল্যাগ নেই, কিন্তু আমি একটা ছবি আঁকি। রং দিয়ে কাপড়ের ফালির ওপর ছবি আঁকতে কতক্ষণ আর লাগবে আমার। আর এর মধ্যেই আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ছবি আঁকতে শুরু করেছিলাম। কাপড়ে রং করে ফ্ল্যাগ তৈরি করে বিবি মহলের ছাদের উপর তোলা হয়নি। সম্ভবত অর্চনার কথাতে আমি ভয় পেয়েছিলাম, কারণ অর্চনার কথাটাই আমার কাছে বড় হয়ে উঠেছিল। অর্চনা বলেছিল, আমার কথা মানলে আমি তোমার কথা মানব। আজ মনে মনে খতিয়ে দেখে বারবার নিজেকে জিজ্ঞাসা করেছি, তাই কি সত্যি করতে পারত? আজ আমার মন বলতে পারত না, কখনোই পারত না। বিপ্লবীরাও তা পারে না। চট্টগ্রামের অনন্ত সিংহ নিজে এসে কলকাতার আইবি আপিসে ধরা দিয়েছিলেন। তার অন্য কারণ ছিল। তখন দল ধরা পড়েছে আর তার সংসারের ওপর নিষ্ঠুর নির্যাতন হচ্ছে, এবং তখন তিনি ভেবেছিলেন তার মিশন শেষ হয়েছে। 3 দিনের জন্য চট্টগ্রামের ইউনিয়ন জ্যাকের জায়গায় তেরেঙ্গা ঝান্ডা উড়িয়ে ভারতবর্ষের একখানা শহরকেও স্বাধীন করে স্বাধীনতার যে পত্তন করে গেলেন, তাতেই বীজ পোঁতা হলো।
তাহলে আজকের মতো এখানেই শেষ করি। ফিরছি আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।